ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেক্সটাইল স্কুল। আজকে আমরা কথা বলবো হ্যান্ডলুম নিয়ে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটাকে অনেক সময় ডেসলুমও বলা হয়ে থাকে। বাইরের কাছ থেকে একটা হ্যান্ডলুমের রিকোয়েস্ট আসা থেকে শুরু করে একদম ফাইনাল সাবমিশন পর্যন্ত কি কি প্রসিডিউর মেনটেন করা হয়, কোন কোন মেশিনারি ইউজ করা হয় সেই সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা প্রিভিয়াসলি ভিডিও বানিয়েছিলাম ল্যাবডিপ এবং স্ট্রাইক অফ নিয়ে। যদি সেই ভিডিও মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি টেক্সটাইলের স্পেসিফিক কোনো বিষয়ের উপরে ভিডিও লাগে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যান্ডলুম। হ্যান্ডলুম সাধারণত ছোটো পরিসরে 10 ইঞ্চি বাই 30 ইঞ্চি এই মেজারমেন্টে ছোটো একটা ফ্যাব্রিক তৈরি করা হয়। এখান থেকে সাধারণত ফ্যাব্রিকের কালার, ডিজাইন, রিপিট সাইজ এবং হ্যান্ড ফিলের অ্যাপ্রুভাল নিয়ে বাল্কে প্রোডাকশন শুরু করা হয়। তো আমরা জানব, যখন বাইরের কাছ থেকে আমরা একটা হ্যান্ডলুম বা ডেস্কলুমের রিকোয়েস্ট পাই, সেখান থেকে ডেলিভারি পর্যন্ত কি কি প্রসেস মেনটেন করা হয়, কোন কোন মেশিনারিজ ইউজ করা হয় সেই সম্পর্কে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডলুমের কাটিং। এটা নর্মালি আমরা 30 ইঞ্চি থেকে 40 ইঞ্চি করে, কোনো কোনো ক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী 50 ইঞ্চিও করা হয়ে থাকে। এটা যদি ডিজাইনের রিপিট সাইজ অনেক বড় হয় সেই ক্ষেত্রে আমাদের লেন্থটাও বেশি করতে হয়। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, আমার 10,000 গজের একটা বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে আমার যে সমস্ত মেশিন ইউজ করা হয়, যে সমস্ত প্রসেস করা হয়, এই ছোটো পরিসরে হ্যান্ডলুম করার জন্য আমার প্রত্যেকটা স্টেপ ফলো করতে হয়। কোনো প্রসেস স্কিপ করার সুযোগ এখানে নেই। তো আমি যদি সংক্ষেপে প্রোডাকশনের প্রসেসটা একটু বলি, আমরা ক্লায়েন্টের কাছ থেকে সাধারণত দুইটা উপায়ে আমরা হ্যান্ডলুমের রিকোয়েস্ট পেয়ে থাকি। আমি একটু দেখাচ্ছি আপনাদের। একটা হলো বায়ার আমাদের ডিরেক্ট একটা ক্যাড পাঠায় যে তার হ্যান্ডলুমটা এই ক্যাডের মতো হবে ডিজাইনটা, এবং কালারের জন্য অনেক সময় প্যান্টুন নাম্বার সাজেস্ট করে, কিউটিএক্স নাম্বার, অথবা কালারের জন্য আলাদা কোনো একটা সোয়াজ সাজেস্ট করতে পারে। এবং অনেক সময় আমরা ডিরেক্ট সোয়াজ পাই, যেখান থেকে আমার অ্যাজ পার সোয়াজ সব কিছু করতে হয়। মানে এই দুইটা রিকোয়েস্ট পাওয়ার পরে যদি আমাকে বায়ার ক্যাড প্রোভাইড করে, সেই ক্ষেত্রে আমি ক্যাড ধরে হ্যান্ডলুম ডেভেলপমেন্টে চলে যাই। যদি আমাকে সোয়াজ প্রোভাইড করে, সেই ক্ষেত্রে প্রথমে আমার সোয়াজটা অ্যানালাইসিস করতে হয়, তারপরে আমাকে আবার ক্যাড ডেভেলপমেন্ট করতে হয়। এরপর আমরা চলে যাই ইয়ার্ন ডাইংয়ে। ইয়ার্ন ডাইং করা শেষ হইলে তারপর আমার সাইজিং, ওয়ার্পিং, ড্রয়িং, ডেন্টিং এবং উইভিং করতে হয়। তারপরে আমার প্রসেসিং করতে হয়, যেখানে সিনজিং, রিসাইজিং, ওয়াশ, যদি মার্সারাইজ লাগে মার্সারাইজ করতে হয়, যদি পিচ অথবা ব্রাশ ফিনিশ থাকে পিচ এবং ব্রাশ করতে হয়, তারপরে ফিনিশিং করা হয়। তো টোটাল প্রসেসটা কীভাবে হয়, প্রত্যেকটা প্রসেস আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। যখন আমরা বাইরের কাছ থেকে ডিরেক্ট কোনো সোয়াজ রিসিভ করি, সেই ক্ষেত্রে প্রথমে আমাকে বের করতে হয় এর কাউন্ট, কনস্ট্রাকশন এবং কী ধরনের ডিজাইন আছে এবং কয়টা কালার ইউজ করা হয়েছে সব কিছু। তো এগুলো আমার অ্যানালাইসিস করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো সাধারণত ইউজ করা হয়, যেমন এখানে আছে কাউন্টিং গ্লাস, এটা দিয়ে ইপিআই গোনা হয়, এর সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে নিপার ইউজ করা হয়, স্কেল। তারপর এটা হলো মাইক্রোস্কোপিক, যার মাধ্যমে আমরা ফাইবার অ্যানালিসিস করে থাকি যদি কখনো ইয়ার্নের মধ্যে মাল্টি ফাইবার ইউজ করা হয়। এবং এটা আছে আমাদের ব্যালেন্সের সাহায্যে সাধারণত জিএসএম এবং কাউন্ট নির্ণয়ের জন্য ইয়ার্নের ওয়েট নেওয়া হয়। তারপর আছে আমাদের জিএসএম কাটার, আমাদের দুইটা জিএসএম কাটার ইউজ করি। যখন বাইরের সোয়াজ যদি আমাদের বড় থাকে সেক্ষেত্রে আমরা বড়টা ইউজ করতে পারি, অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় এরকম ছোটো সোয়াজ দেয়, বড় জিএসএম কাটার আমরা ইউজ করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের এই ছোটো জিএসএম কাটারটা ইউজ করা হয়। তো অ্যানালাইসিসের পরবর্তী স্টেপ হলো আমাদের প্যাটার্ন তৈরি করা। এখন প্যাটার্নটা আসলে কি, আমি যদি এই ডিজাইনটা দেখি, এখানে আমার এই বরাবর যে কালার এবং লাইনগুলো আছে এটাকে বলা হয় ওয়ার্ক, আর এই বরাবর যে কালার এবং লাইনগুলো আছে এটাকে বলা হয় ওয়েভ।
এখন আমার এইখানে একটা, যেমন এইখানে একটা ডিজাইনের একটা রিপিট, এই রিপিটটা একটা প্যাটার্ন ফলো করে হয়েছে। যেমন এইখানে কিছু সুতা ক্রিম কালার, তারপরে নেভি কালার, তারপর আবার ক্রিম কালার, তারপর আবার এখানে নেভি কালার, তারপর অ্যাশ কালার, যে এই যেই ডিজাইনটা যে হয়েছে একটা কালার সিকোয়েন্স ফলো করে, এটাকে বলা হয় প্যাটার্ন। তো যখন আমি হ্যান্ডলুমটা বানাবো, এইখানে কোন কালারের কয়টা করে সুতা আছে সেটা যখন আমি একটা পেপারে এরকম করে সাজাবো, তখন এই পুরো পেপারটাকে বলা হয় একটা প্যাটার্ন। যখন এই হ্যান্ডলুমটা মেশিনে বানানো হবে, তখন এই যে ওয়ার্পের একটা প্যাটার্ন, ওয়েবটের একটা প্যাটার্ন, যে যেভাবে সিকোয়েন্স করা আছে ঠিক সেইভাবে মেশিনে সেটিং দিয়ে কাপড়টা বানানো হয়। এখন এই প্যাটার্নটা করার পরে আমরা ফেব্রিকটা বানানোর আগে যে ফেব্রিকটা দেখতে কেমন হবে, কালারগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজানোর পরে আউটলুকিংটা কেমন হবে, তার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে। আমাদের মূলত দুইটা সফটওয়্যার আমরা ইউজ করি, কপারম্যান এবং টেক্সটনিক। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আমি এখানে ওপেন করে রাখছি, যেখানে আমার এখানে 4টা কালারের একটা প্যাটার্ন, এবং প্যাটার্নটা এইখান থেকে একটা টার্কিশ কালার দিয়ে শুরু হয়েছে, তারপরে কিছু হোয়াইট সুতা আছে, আমি যদি মাউস দিয়ে দেখাই, তারপরে ব্লু সুতা, হোয়াইট, তারপর আবার টার্কিশ কালার, এখান থেকে এই পর্যন্ত একটা রিপিট কমপ্লিট হয়েছে। মানে এটা যখন আমি এখানে এনটি দেওয়া যায় যে কোনটা কোন কালারে কয়টা করে সুতা যাবে সেই হিসাবে। তারপর আমি যদি এইখানকার কালারগুলো যদি চেঞ্জ করতে চাই, এখন এই কালারগুলো কিভাবে সিলেকশন করা হয় সেটা আমি একটু বলি। বাইরে যখন একটা ক্যাট আমাকে দেয়, তখন সে কিছু প্যান্টুন আমাকে সাজেস্ট করে যে আমার এই ক্যাটটা, যেমন এইখানে 3টা প্যান্টুন সে আমাকে মেনশন করে দিছে। তো এইখানে আমাদের এই সফটওয়্যার মধ্যেই প্যান্টুন লাইব্রেরি আছে, যেমন এখানে আছে আমার টার্কিশ কালার। এটা যদি আমি এখানে দেখি, আমি যদি এখন এই কালারটা চেঞ্জ করতে চাই, আমি একটু দেখাচ্ছি। যেমন এখানে আমাদের অনেকগুলা প্যান্টুন দেয়া আছে, আমি একটা ইয়েলো টাইপের একটা প্যান্টুন দিলাম। তো দেওয়ার পরে এখন আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এরকম আমার ইচ্ছা মতো আমি এখানে ডিজাইনটা তৈরি করতে পারি, যেহেতু বাইরে আমাকে স্পেসিফিক একটা ক্যাট দিয়ে দিছে, কালার রেফারেন্স দিয়ে দিছে। আর যদি সোয়াশ হয় সেই ক্ষেত্রেও আমার এইখানে যদি আমি এই সোয়াশটা দেখাই, এখানে 1 2 3 3টা কালারের সমন্বয়ে এই কাপড়টা বানানো হয়েছে। তো যখন আমি এই কাপড়ের একটা প্যাটার্ন এখানে তৈরি করব, তখন এই কালারের সাথে ক্রুজার মিলে এরকম একটা প্যাটার্ন আমার প্যান্টুন আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যদি একটু দেখাই, যেমন এখানে হোয়াইট আছে, এখানে আমার হোয়াইটের প্যান্টুন আছে, এখানে সার্চ করার অপশন আছে। আমি যদি এখানে দেখাই, যেমন 110106, এইটা হলো হোয়াইটের প্যান্টুন। এইটা যদি আমি দেই, তাহলে আমার তখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। তো সেম ভাবে প্রত্যেকটা কালারের জন্য এখানে যে প্যান্টুন আছে তার ক্রুজার একটা কালার মেনশন করে সেটা এখানে আইডেন্টিফাই করা হয়। তারপর এখানে আরেকটা জিনিস দিতে হয় আমার, উইফটা। যেমন এইখানে যেটা দেখাচ্ছে ডিজাইন, আমি যদি এটা একটু এখানে দেখাই, এটা একটা প্লেন উইফ দেওয়া আছে। তো যদি বেসিক উইফ থাকে সেটা সাধারণত এখানে আমাদের সেট আপ করা আছে, সেটা আমরা ইচ্ছা মতো দিতে পারি না, এখান থেকে সিলেক্ট করে দিলে। আচ্ছা, যাই হোক, তো এটা আমার ডিজাইনটা আমি যে কোনো ভাবে আমার ইচ্ছা মতো আমি এটা তৈরি করতে পারবো, প্যাটার্নটাও আমি আমার ইচ্ছা মতো তৈরি করতে পারবো। তো এইখান থেকে ডিজাইনটা যখন আমরা সব ডাটা ইনপুট দেওয়া হবে, কনস্ট্রাকশন, ইয়ান কাউন্ট দিতে হয়, কালার রেফারেন্স দিতে হয়, এবং কি প্যাটার্নটা দিতে হয় ওয়ার্প এবং ওয়েব দুই দিকের জন্যই। দেওয়ার পরে আমি এখান থেকে এরকম একটা আউটপুট পাই, যে এইটা হলো আমার প্যাটার্ন। ওয়ার্পের জন্য আলাদা প্যাটার্ন, ওয়েবের জন্য আলাদা প্যাটার্ন আমার দেয়া আছে। তো তারপরে আমার ফেব্রিকটা দেখতে কেমন হবে তারও একটা ধারণা আমি পাই, যখন মেশিন আমি কাপড়টা বানাবো, বানানোর সময় আমি এর সাথে মিলিয়ে দেখতে পারবো যে আমার যে প্যাটার্নে আমি কাপড়টা বানাতে যাচ্ছি সেটা কি ঠিক আছে কিনা, বা কোথাও কোনো ভুল আছে কিনা, এটার সাথে ধরলেই এটা আমার সেখানে ধরা পড়ে। তারপরে এই প্যাটার্নে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়, যেখানে যেমন গ্রে কনস্ট্রাকশন, মানে আমার মেশিনে যখন কাপড়টা হবে তখন কনস্ট্রাকশনটা কি হবে। তারপরে সেখানে আমার রিড কাউন্ট কত দিতে হবে, কত কাউন্টে রিডিউস করলে আমার ফিনিশের পরে অ্যাকচুয়াল যে আমার টার্গেট কনস্ট্রাকশন জিএসএম হবে, সেই অনুযায়ী আমার রিড কাউন্টটা সেট আপ করতে হয়। তারপরে এর সাথে যে আমার যদি ডবি ডিজাইন হয় তার জন্য আমার ড্রয়িং প্ল্যান, লিফটিং প্ল্যান সবকিছু দিয়ে দিতে হয়। তো এটা কিভাবে মেশিনে সেট আপ দেয়, এটা যখন আমরা লুমে যাব তখন আমরা ধাপে ধাপে দেখাবো।
তো এখন আমার প্যাটার্ন করা শেষ। এরপরে আমি যাব ইয়ান ডাইং এ, যে আমরা কিভাবে ইয়ানটা ডাইং করি এবং কি কি পদ্ধতি আমরা ফলো করি সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ইয়ান ডাইং সেকশনে। তো আমাদের হ্যান্ডলুমের জন্য ইয়ান ডাইং সাধারণত দুইটা ফর্মে করা হয়, একটা হলো হ্যাংস ডাইং আর একটা হলো প্যাকেজ ডাইং। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন হ্যাংস ডাইং করি, কখন প্যাকেজ ডাইং করি। তো একটা কাপড়ের ডিজাইন অনুযায়ী দেখেন, আমি যদি একটা ডিজাইন এখানে দেখাই, এইখানে এই কালারটা আমার অনেক বেশি পরিমাণ সুতা লাগছে, এই কালারটা তার থেকে কম, এবং কি মাঝের কালার তার মানে 3 নাম্বার কালারটা খুবই অল্প পরিমাণে সুতা আমার লাগতেছে। এখন যেসব ক্ষেত্রে কোনো একটা কালার যদি আমার 50 গ্রাম সুতায় হয়ে যায় অথবা 100 গ্রাম সুতায় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হ্যাংস ডাইং করে থাকি। আর যখন কোনো কালার আমার 50 গ্রাম অথবা 100 গ্রামের উপরে লাগে, কারণ 120 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম লাগতে পারে, সেই ক্ষেত্রে আমাদের প্যাকেজ ডাইং এ যেতে হয়। প্যাকেজ ডাইং আমাদের 1 কেজি ডাইং করার ফেসিলিটি আছে এবং হাফ কেজি ডাইং করারও ফেসিলিটি আছে। এখন এখানে কাজটা কিভাবে শুরু হয় সেটা আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। যখন আমরা একটা ডিজাইন তৈরি করে এখানে পাঠানো হয় ইয়ান ডাইং করার জন্য, তো তারা একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা কালারের জন্য ইউনিক একটা নাম্বার বসায়, যে নাম্বারটা ফলো করে ল্যাবে কাজ করা হয়। এবং কি প্রত্যেকটা কালারের জন্য আলাদা তাদের রেফারেন্স নাম্বার আছে, রেফারেন্স কালার আছে, তার সাথে ম্যাচিং করে একটা রেসিপি সেট করা হয়। তারপরে রেসিপি সেট করার পরে এখানে অটো ডিসপেন্সিং মেশিন আছে, তার মাধ্যমে কালার নেওয়া হয়, তারপর ডাইং করা হয়। এখন আমরা প্রথমে কিভাবে একটা সোয়াস থেকে, রেফারেন্স থেকে রেসিপি নেওয়া হয় সেটা আমরা দেখব। এখন একটা কালার যখন আমি ডাইং করতে চাই, যেমন সাপোজ এই কালারটা যদি আমি ধরি, যে আমি যে হ্যান্ডলুমটা ডেভেলপমেন্ট করব তার মধ্যে একটা কালার আছে এইটা। তো এটা এখন ডাইং করার সময় আমি কিভাবে রেসিপিটা সেট আপ করবো। তো এইখানে যেমন এইটা টিল একটা কালার, মানে যদিও টিল কালার না কিন্তু ওই রেঞ্জের ভিতরে পড়ে। তো আমাদের এখানে কালারের নাম অনুযায়ী একটা কালার লাইব্রেরি আছে, এখানে বিভিন্ন ধরনের রেফারেন্স আমার দেওয়া আছে, ইয়েলো, টিল, লাইট ব্লু, নেভি, ব্ল্যাক, এরকম প্রত্যেকটা কালারের জন্য একটা রেঞ্জ দেওয়া আছে। যেমন যেহেতু এটা আমি টিল কালার হিসেবে ধরে নিচ্ছি, আমার এখানে রেফারেন্স হলো এটা আমার টিল কালার। তো টিল কালার আমার অনেকগুলো এখানে রেফারেন্স আছে, তো আমি এখানে দেখতেছি আমার কোনটার সাথে মিলতেছে। তো যেটার সাথে আমার ক্লোজার আছে, মোটামুটি ক্লোজার আছে, তো সেখান থেকে আমি এখন এই শিটটা আমার কোন কোন কালার দিয়ে ডাইং করা হয়েছিল, কত জিপিএল ছিল, সেখান থেকে আমি এই রেসিপিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেহেতু আমার এটা এর থেকে একটু ডার্কার রেডিশ আছে, তো আমার এখানে কিছুটা কারেকশন করে তারপর আমার ফার্স্ট ট্রায়ালটা দিতে হবে। এখন এখানে কালার সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়, যেমন বাইরের কিছু প্রাইমারি লাইট সোর্স, সেকেন্ডারি লাইট সোর্স আছে, এর উপর ভিত্তি করে কালারে অনেক সময় মেটামারিজম থাকে, এবং কি কোনো কোনো বাইরে তাদের রিকমেন্ডেড ব্র্যান্ডেড কালার থাকে, সেইগুলা সিলেক্ট করা হয়। আমি যদি এখানে লাইট সোর্স গুলা দেখি, এটা আছে D65 এ, এইখানে একটা শেড একরকম দেখা যাবে, যখনই আমি আবার কালার সোর্স চেঞ্জ করব তখন এটা একরকম দেখা যাবে, আবার আরেক লাইটে গেলে আরেক রকম দেখা যাবে, আরেক লাইটে গেলে আরেক রকম দেখা যাবে। এরকম বাইরের আমার প্রাইমারি লাইট সোর্স কোনটা, সেকেন্ডারি লাইট সোর্স কোনটা, তার উপরে ভিত্তি করে আবার মেটামারিজম যাতে না থাকে সেটা যেন ভালো ম্যাচ হয়, বাইরের কালার ফাস্টনেস কেমন রিকোয়ারমেন্ট, তার উপরে ভিত্তি করে আমার ডাই স্টেপটা সিলেক্ট করা হয়। এখন ডাই স্টেপটা যখন আমি সিলেক্ট করলাম, আমার রেসিপি এখানে হয়ে গেল। এরপরে আমার যাইতে হবে মেশিন ট্রায়ালে। এখন আমরা যাব মেশিন ট্রায়ালে। আচ্ছা, এখন আমরা যে রেসিপিটা সিলেক্ট করলাম তার উপর ভিত্তি করে একটা ওয়ার্কশিট তৈরি করা হয়, যেখানে আমার ডাইস, কেমিক্যাল এবং ডোজিং এবং কন্ডিশন, আমার মেশিন কত টেম্পারেচার কত মিনিটে চলবে তার উপর ভিত্তি করে একটা ওয়ার্কশিট তৈরি করা হয়। এখন আমার এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি অটো ডিসপেন্সিং মেশিন। এই মেশিনের মাধ্যমে আমার কোন কালারটা কতটুকু লাগবে এটা আমাদের কম্পিউটারাইজ সফটওয়্যার মাধ্যমে সেট আপ দিলে এরকম একটা পটে ফটো আমাকে সেটা দিয়ে দেবে আমার কতটুকু কালার এখানে লাগবে। তো রেসিপিটা আমরা সফটওয়্যার মাধ্যমে কিভাবে এখানে সেট আপ দেই সেটা আমরা একটু দেখাচ্ছি। একটু দেখান যে আমরা কিভাবে রেসিপিটা এখানে সেট আপ দিচ্ছি। যেমন এখানে আমার আছে 0.06 গ্রাম পার লিটার, 0.2 গ্রাম পার লিটার। এখানে আমার দুইটা ডাইস আছে, সুপার রেড EXF আর কোরাল ব্লু RN। একটু দেখান আমরা এখানে কিভাবে ডাটাটা দিচ্ছি।
এখন এইখান থেকে যখন আমি রেসিপিটা দিয়ে দিব, এখান থেকে যখন আমি মেশিনে প্রোগ্রামটা দিয়ে দেব, এখানে আমার যে এই পটগুলো বসানোর মতো নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে বসাইলে এখানে অনেকগুলো কালার মিক্স আপ করা আছে। এখন যে কালার আমি এইখানে দিয়ে দিছি, সেই কালার থেকে যে পরিমাণ কালার দরকার ওইটুকু কালারই আমাকে এই পটের মধ্যে দিয়ে দিবে। তো এইখান থেকে কালারটা নেওয়ার পরে তারপর আমরা যে 50 গ্রাম সুতা ডাইং করব 400 গ্রাম ওয়াটারের পটে, সেইখানেই কালারগুলো দিতে হবে। তো ওইটা আমরা একটু দেখি। এখন আমরা ওয়াটার ডিসপেন্সিং মেশিন থেকে আমাদের রেসিপি অনুযায়ী যেটুকু কালার আমাদের লাগতো 50 গ্রাম সুতা ডাইং করার জন্য, সেটা আমরা ওখান থেকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে আমাদের, যেহেতু আমরা হ্যাংসটা দুইটা ফর্মে ডাইং করি, 50 গ্রাম এবং 100 গ্রাম, 100 গ্রামের জন্য আমার 800 ml এর পট ইউজ করা হয়, আর 50 গ্রামের জন্য 400 ml এর পট আমার ইউজ করা হয়। এখন আমরা এখানে কালারগুলো সবগুলো দিয়ে দিছি এবং সাথে যে আমাদের ডাইস কেমিক্যাল সল্ট সোডা লাগতো সবগুলো দিয়ে এখানে টোটাল এখন 400 ml লিকার আছে। এখন আমাদের 50 গ্রাম করে হ্যাংস রেডি আছে। এখন এইটা আমরা এর ভিতরে দিব মেশিনে তোলার জন্য। তো একটা হ্যাংস আমরা দেই ভিতরে, একটু উপরে তুলি আমরা, আমাদের কালারটা কেমন হবে এখান থেকে আমরা বুঝতে পারছি কালারটা আমাদের কেমন হবে। এটা আমাদের একটা শেড, এটা একটা আমাদের লাইট স্কাই টাইপের একটা কালার হবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা মেশিনে যাব। এবার আমাদের হ্যাংস ডাইং মেশিন, এখানে আমাদের দুইটা মেশিন আছে। তো আমরা এখন যে স্যাম্পল দুইটা তৈরি করলাম ডাইং করার জন্য, এইগুলো এখন আমরা মেশিনের ভিতরে দেব। আমরা একটু মেশিনের ভিতরটা যদি একটু দেখি, এগুলো আমাদের মেশিনের ভিতরে চিত্র। এইখানে একসাথে কয়টা পট দেওয়া যাবে? এখানে একসাথে 14টা। তো আমরা একসাথে 14টা সেট এই মেশিনে ডাইং করতে পারবো। আমরা এখন পটগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের হাতে এখন দুইটা সেট আছে, আমরা দুইটা সেট দিয়ে মেশিনটা আমরা রান করে দেব। ওখানে আমাদের নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়, সেগুলো সেট আপ দিতে হয় এবং সেট আপ দিলে দেখা যায় একটা সেট আমার মেশিনে তোলার পর থেকে সম্পূর্ণ ডাইং হয়ে আমার একটা ট্রায়াল নামতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তো আমাদের 100 গ্রামের ডাইং এর একটা ব্যাচ আমাদের মেশিন থেকে নামছে। এখন এর পরবর্তী স্টেপ হলো আমাদের এটা প্রথমে কোল্ড ওয়াশ করতে হয়, তারপরে একটা সফেনার ওয়াশ, তারপরে ড্রাই করতে হয়। তো ড্রাই হওয়ার পরে যদি আমাদের সেটটা ওকে থাকে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখন আমরা দেখি একটা স্যাম্পল মেশিন থেকে নামার পরেই যে আমার একটা সেট ডাইং হয়ে গেছে। আমরা একটু ক্লোজ যদি দেখাই তাহলে সেটা ডাইং হয়ে গেছে। এখান থেকে যে আনফিক্স যে ডাইস গুলো আছে এগুলা পানির সাথে চলে যাচ্ছে। এটা ভালো করে কোল্ড ওয়াশ করতে হবে যাতে কোনো আনফিক্স কোনো ডাইস এর ভিতরে না থাকে। যদি থাকে সেক্ষেত্রে আবার কালার ফাঁসে প্রবলেম হবে। এটাকে ভালো করে ওয়াশ করতে হয়, তারপর আবার সফেনার এবং ফিক্সিং এজেন্টে ওয়াশ করতে হয় যাতে কালার ফিক্সেশনটা অনেক ভালো হয় এবং সুতাটা যেন সফট হয়। এর পরবর্তীতে যখন ইউজ করা হবে সেইখানে অনেক ধরনের টেনশন, মেকানিক্যাল ফ্রিকশন হয়। তো সেখানে যদি সুতাটা পর্যাপ্ত পরিমাণে সফট না হয়, ওই সমস্ত প্রসেসে যে প্রবলেম হবে। এই হলো ড্রায়ার মেশিন। আমাদের ড্রাইং করার পরে আমরা যখন ওয়াশ করার পরে সুতাটা স্কুইজ করে ড্রায়ার মেশিনে দিতে হয় শুকানোর জন্য। আমরা যদি মেশিনের ভিতরটা একটু দেখাই, এখানে দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপে সুতা এখানে রাখা যায়। এখানে ড্রাই হইতে সাধারণত আমাদের 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। যদি আমরা কম পরিমাণ সুতা দিই সেই ক্ষেত্রে 45 মিনিট, আর যদি বেশি পরিমাণ সুতা দিই সেই ক্ষেত্রে 1 ঘন্টার মতো সময় লাগে। এগুলো আমাদের ড্রাইং রান আছে। এরপরে ড্রাই শেষ হওয়ার পরে আমরা এখন শেড চেক করব। তো এখানে আমরা একটা শেড দেখতে পাচ্ছি, যেটা আমার যে বাইরের যে স্ট্যান্ডার্ড আছে আমাকে যে সোয়াচ দিছিল সেখান থেকে আমার এই সুতাটা প্রথমে আলাদা করা লাগছে যে এর সাথে আমার ইয়ান টু ইয়ান ম্যাচ করতে হবে। তো এর সাথে শেডটা অনেক ভালো আছে। তো এই শেডটা এখান থেকে চেক করা হয়। তো সবগুলো যখন এখানে ঠিক থাকে তখন এই হ্যাংসটা পাঠিয়ে দেওয়া হয় হ্যান্ডলুম সেকশনে, যেখানে হ্যান্ডলুমটা তৈরি করা হয়। তো ওইখানে এই হ্যাংসের আরো একটা পার্ট বাকি আছে, ওইখানে কাজটা কিভাবে করে সেটা আমরা হ্যান্ডলুম সেকশনে গিয়ে দেখব। এখন আমরা আছি হ্যান্ডলুম সেকশনে,
যেটাকে ডেসলোমো বলা হয়। তো আমরা বাল্কের ক্ষেত্রে 10,000 গজ কাপড় উইভিং করার জন্য ইয়ার্ন ডাইং এর পরে যে সমস্ত প্রসেস ফলো করা হয়, এখানে ওই 30 ইঞ্চি কাপড় বানানোর জন্য সেম প্রসেস ফলো করা হয়। এখানে ওয়ার্পিং, সাইজিং, ড্রয়িং, ডেন্টিং, তারপরেই তো আমাদের লুম আছে, ছোট ছোট লুম, যেগুলা ডেসলোমের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো আমরা এখন একে একে দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কিভাবে হয় এবং কোন কাজে কতটুকু টাইম লাগে। এ হলো ইয়ার্ন ডাইং এর থেকে যে প্যাকেজ এবং হ্যাংস ডাইং করা হয় সেগুলো এখানে পাঠিয়ে দেওয়া হয় হ্যান্ডলুম বানানোর জন্য। এবং যেটা প্যাকেজ ডাইং হয় এটা আমরা সরাসরি সাইজিং মেশিনে ইউজ করতে পারি, কিন্তু যেটা হ্যাংস ডাইং করা হয় এখানে একটা লিমিটেশন আছে। এই হ্যাংসটা প্রথমে এখানে আনওয়েন্ডিং করে এরকম একটা প্যাকেজ ফরম্যাট দিতে হয়, তারপরে মেশিনে ইউজ করা হয়। এই জন্য হ্যাংস অবস্থায় ডিরেক্ট সুতাটা ইউজ করা যায় না। এই জন্য হ্যাংস থেকে আমরা প্যাকেজে একটা ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করি। এটা ধরতে গেলে সেমি অটোমেটিক। আমরা দেখতে পাচ্ছি সামনে এই তো একটা চরকার মধ্যে হ্যাংসটা লাগানো হয়, তারপরে এই সুতাটা এই মেশিনের মাধ্যমে এখানে একটা কোণের মধ্যে জড়ানো হচ্ছে। এই কোণের মধ্যে যখন সম্পূর্ণ সুতাটা জড়ানো হবে তখন এই কোণটা ইউজ করা হবে আমাদের সাইজিং মেশিনে। আমরা যদি এখন সাইজিং মেশিনে যাই, এখানে আমাদের যে সাইজিং মেশিনগুলো আছে এগুলোকে বলা হয় সিঙ্গেল ইন সাইজিং মেশিন। তার মানে একটা সিঙ্গেল সুতা এখানে সাইজিং করা হয়। এখানে দুই ধরনের মেশিন আছে, একটা হলো সিঙ্গেল হেড সাইজিং মেশিন, আর একটা হলো মাল্টি হেড সাইজিং মেশিন। সিঙ্গেল হেড আর মাল্টি হেডের মধ্যে পার্থক্য হলো আমরা সিঙ্গেল হেড সাইজিং মেশিনে একটা মাত্র সুতা এক টাইমে সাইজিং করা যাবে, আর মাল্টি হেড সাইজিং এর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাল্টি হেড সাইজিং মেশিনের ক্ষেত্রে এখানে 4টা প্যাকেজ একসাথে সাইজিং করা যাবে। তো এখানে যে আমাদের একটা সাইজিং বক্স আছে, এখানে সাইজ কেমিক্যাল দেওয়া আছে এবং এর নিচে প্যাকেজগুলো দেওয়া আছে। এখান থেকে সাইজ বক্স পার হয়ে এখানে একটা ড্রাই চেম্বার আছে, চেম্বারের ভিতরে ড্রাই হয়ে তারপরে আমার এখানে আরেকটা প্যাকেজের ভিতরে আমার সুতাটা জড়াচ্ছে। এই প্যাকেজটা ইউজ করা হবে পরবর্তী মেশিন, যেটা আমার ওয়ার্পিং মেশিনে। এই হলো ওয়ার্পিং মেশিন, এটাকে বলা হয় সিঙ্গেল এন্ড ওয়ার্পিং মেশিন। এখানে একটা সুতা ওয়ার্পিং করা হয়। যদি 4টা কালার থাকে তাহলে প্রথমে একটা কালার করা হয়, এই কালার শেষ হলে সেকেন্ড কালার, তারপরে থার্ড কালার, তারপরে ফোর্থ কালার। এখানেও সেম দেখা যায় যে একটা হ্যান্ডলুমের জন্য ওয়ার্পিং করতে প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে সময় লাগে। এখন ওয়ার্পিং শেষ হওয়ার পরে এখানে আবার ছোট ছোট বিম আছে, যে বিমের মধ্যে সুতাগুলো জড়ানো হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্পিং হওয়ার পরে একটা বিমের মধ্যে সুতাটা নেওয়া হয়েছে, যে বিমটা লুমে ইউজ করা হয়। এখন এই বিমটা তৈরি করার পরে এর পরবর্তী ধাপ হলো ড্রয়িং করা। আমরা একটু দেখাচ্ছি, এদিকে একটু দেখাই। এখানে একটা ড্রয়িং রানিং আছে, এটা একটা ডবি ডিজাইন। এখানে অনেকগুলো ফ্রেম আছে। এখন এই নাম্বার অফ ফ্রেমটা ডিপেন্ড করে আমার কাপড়ের ডিজাইনটা কি হবে। যদি আমার বেসিক প্লেন টুইল অথবা শাটিন হয় সেই ক্ষেত্রে 4টা, অথবা শাটিন হলে 5টা করে ফ্রেম ব্যবহার করা হয়। আর ডবি হলে আমাদের 18 ফ্রেম পর্যন্ত ইউজ করার ক্যাপাসিটি আছে। এখন ড্রয়িং করার পরে এখানে আবার আরেকটা কাজ করতে হয়, যেটা হলো ডেন্টিং বলা হয়। এদিকে যদি আমরা দেখা, এটাকে বলা হয় রিডের মাধ্যমে যে কাজটা করা হয় এটাকে বলা হয় ডেন্টিং। এটা যখন ড্রয়িং ডেন্টিং করা শেষ হয় তখন এই ফুল সেটআপটা লুমে তোলার জন্য রেডি হয়। যখন সম্পূর্ণ কাজ শেষ হয় তখন এই সম্পূর্ণ সেটআপটা তুলে লুমে নিয়ে যাওয়া হয়। আমরা যদি একটু লুমে যাই তাহলে দেখতে পাবো বিষয়টা। যেমন এইখানে একটা লুম রানিং আছে, এখানে স্ট্রাইপ একটা কালার রানিং আছে। এখানে কয়টা কালার আমরা প্যাটার্নটা দেখি। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডে 1 2 3 4 5 6 7 8 8টা কালারের একটা হ্যান্ডলুম এখানে হচ্ছে। ওয়েব টাওয়ার আমাদের আছে সিঙ্গেল কালার। এখন ওইখানে যে সেটআপটা ড্রয়িং ডেটিং করে রেডি করা হয় এবং সে বিম সহ সম্পূর্ণ মেশিনে বসানো হয়। আমরা যদি মেশিনের ব্যাক সাইডটা একটু দেখি, ওদের যে বিমটা তৈরি করা হলো এটা মেশিনের ব্যাক সাইডে সেটআপ করা হয়। সেটআপ করার পরে এই
সম্পূর্ণ সেটআপটা। এখানে আবার আরেকটা রোলার আছে, এটাকে বলা হয় ফেব্রিক টেকআপ রোলার। এই রোলারের সাথে জড়ানো হয়, জড়ে তারপরে এখানে মনিটরে আমার প্যাটার্ন অনুযায়ী যা আছে, মনিটরে আমার গ্রেফিক করতে হবে। তারপরে এই যে আমার যে ওয়েব যে প্যাটার্ন আছে, কয়শোটার উপরে কয়শোটা করে যাবে, সবকিছু এভাবে সেটআপ দিয়ে তারপরে কাপড়টা এখানে তৈরি করা হয়। পরে আমরা এই ছিল আমাদের হ্যান্ডলুম সেকশন, স্টেপ বাই স্টেপ আমরা দেখলাম। এখন এরপরে আমরা চলে যাব ফিনিশিং সেকশনে, যে একটা স্যাম্পল ফিনিশিং সেকশনে কি কি কাজ করতে হয় এবং কোন কাজে কি পরিমাণ সময় লাগে সেটা আমরা দেখব। এ হলো আমাদের সিসিআই লুম থেকে তৈরিকৃত একটি গ্রে হ্যান্ডলুম। আমাদের গ্রে হ্যান্ডলুম বানানো পর্যন্ত এই হ্যান্ডলুমের জন্য সব জায়গায় স্পেসিফিক মেশিন আছে স্যাম্পলের জন্য, যেমন আমরা যেটা দেখে আসছি ইয়ান ডাইং, হ্যাংস ডাইং এবং প্যাকেজ ডাইং। এবং সিসিআই সম্পূর্ণ শুধু এই স্যাম্পলের জন্যই ওইভাবে ডিজাইন করা। তো যখন আমরা স্যাম্পলটা প্রসেসিং এ আসি ফিনিশ করার জন্য, ফিনিশ প্রসেস করার জন্য, এই ক্ষেত্রে হ্যান্ডলুম প্রসেস করার জন্য আলাদা কোনো মেশিন নাই। তো যার ফলে যেহেতু আমার এই মেশিনগুলো বড় ওয়েদের এবং কি সবসময় বড় ওয়েদের কাপড় চলে, এত ছোট কাপড় প্রসেস করার কোনো সিস্টেম নাই। এই জন্য বড় একটা ফুল ওয়েদের কাপড়ের সাথে এই কাপড়টা এখানে সুইং করে দেওয়া হয়। এরকম একসাথে যতগুলো হ্যান্ডলুম থাকে পাশাপাশি এবং একটার আগে পিছনে সবগুলো একসাথে সুইং করে এই কাপড়ের সাথে লাগানো হয়। তারপরে এই সম্পূর্ণ কাপড়টাই বাল্কে অথবা স্যাম্পলে যে কাপড় মেশিনে চলে তার সাথে সুইং দিয়ে কাপড়টা প্রসেস করা হয়। এখন আমাদের সিনজিং থেকে এই কাপড়টা কি কি প্রসেস হয় এটা আমরা প্রসেসিং ফ্লোরে গিয়ে দেখব। এ হলো সিনজিং মেশিন। এখানে যে ফ্যাব্রিকটা চলে এটা হলো ফ্লুইডের 63 টু 70 ইঞ্চির কাপড় এই মেশিনে চালানো হয়। এই জন্য এই কাপড়ের সাথে সুইং দেওয়ার জন্য আমরা হ্যান্ডলুমটা অত বড় কাপড়ের সাথে সুইং করে নিয়ে আসছি, যেটা এখন এই কাপড়ের সাথে সুইং করে দিয়ে এই মেশিনের সাথে চালানো হবে। এখন এই মেশিনে মূলত দুইটা কাজ করে, একটা হলো সিনজিং। সিনজিং এর কাজটা হলো এই হ্যান্ডলুমের উপরে যে আমাদের উইভিং করার ফলে বিভিন্ন ধরনের মেকানিক্যাল ফ্রিকশনে যে হেয়ারি ফাইবার গুলো উঠে আসে এগুলো বার্ন করা। বার্ন করলে ফেব্রিকের সারফেসটা স্মুথ হয়। এবং তারপরে আছে আমাদের একটা ডিসাইজ চেম্বার বক্স, সেখানে আমাদের ডিসাইজ কেমিক্যাল দেওয়া থাকে। ডিসাইজ কেমিক্যালটা মূলত ইউজ করা হয় উইভিং এর আগে। আমরা যে সাইজ কেমিক্যালটা দিয়েছিলাম ওয়ার্ক সুতাতে, সেই কেমিক্যালটা তুলে ফেলার জন্য। কারণ এই কেমিক্যালটা যদি আমার কাপড়ের মধ্যে থেকে যায় তাহলে কাপড়ের হ্যান্ড ফিল্ড অনেক হার্শ হবে, এই কাপড় ব্যবহারযোগ্য হবে না। আমরা যদি একটু মেশিনটা দেখি, এটা হলো সিনজিং চেম্বার। এখানে দুটো বার্নার আছে, একটা ফেস সাইড সিনজিং করে, একটা ব্যাক সাইড সিনজিং করে। তারপর এখান থেকে কাপড়টা যায় এখানে ডি সাইজ কেমিক্যাল বক্স, তারপরে বেসারে জড়াই। এটা হলো রোটেশন সেকশন। এখানে মূলত সিনজিং ডিসাইজিং মেশিন থেকে যখন কাপড়টা বেসারে জড়ানো হয়, বেসারটা এখানে ইয়ান ডাইং কাপড়ের জন্য 6 থেকে 8 ঘন্টা রোটেশনে রাখতে হয়। এতে করে আমরা ডিসাইজ কেমিক্যালের মাধ্যমে যে সাইজিং কেমিক্যালটা উঠানো হয় সেটা এই রোটেশনে রাখার ফলে কাপড়ের মধ্যে ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হলে যখন এই কাপড়টা আমরা ওয়াশ করি, হট ওয়াশ করি, তখন ওয়াশের সময় কেমিক্যালটা চলে যায়। এ হলো ওয়াশ মেশিন। যখন বেচারটা 6 থেকে 8 ঘন্টা রোটেশনে থাকে, রোটেশন টাইম শেষ হওয়ার পরে এই ওয়াশ মেশিনে নিয়ে আসা হয় এবং এখানে 60 ডিগ্রি টেম্পারেচারে 60 মিটার পার মিনিটে কাপড়টা ওয়াশ করা হয়। কাপড়টা যখন ওয়াশ হয়ে যায়, ওয়াশ হয়ে যাওয়ার পরে আবার এটার শেড চেক করা হয়। যদি স্ট্যান্ডার্ডের সাথে শেড ঠিক থাকে সেক্ষেত্রে ডিরেক্ট ফিনিশে যাওয়া হয়। যদি শেড ঠিক না থাকে সেই ক্ষেত্রে আরো কিছু কাজ করা হয়। এটা আমরা পরবর্তী ফিনিশিং এ যখন যাব সেখানে আমরা দেখব। এখন আমরা দাঁড়িয়ে আছি স্ট্যান্ডার্ড মেশিনের সামনে। এটা হলো ফিনিশিং মেশিন। এখানে কাপড়ের উপরে কেমিক্যাল এবং সফটওয়্যার ইউজ করা হয় কাপড়ের হ্যান্ড ফিল ভালো করার জন্য। তো বাইরের যে স্ট্যান্ডার্ড থাকে তার সাথে ম্যাচ করে এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, যে সফটওয়্যার এবং কেমিক্যাল ইউজ করলে কাপড়ের হ্যান্ড ফিল এবং শেড ঠিক থাকবে সেই অনুযায়ী কেমিক্যাল এবং ডোজিং সিলেক্ট করা হয়। তো সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা এই দিক থেকে পাস হয় এবং আমরা যে হ্যান্ডলুমটা বানাই এরকম কাপড়ের সাথে সুইং করা থাকে। এই সম্পূর্ণ কাপড়টা এরকম বড় একটা টেপ অথবা অন্য কোনো একটা স্যাম্পলের সাথে সুইং করা হয়। সুইং দেওয়ার পর এখানে আমাদের কেমিক্যাল বক্স আছে, যেখানে কেমিক্যাল দেওয়া হয়।
কেমিক্যাল পাস করে তারপরে কাপড়টা সামনে হলো ড্রাই চেম্বার, ড্রাই হয়ে সামনে দিয়ে বের হয়ে যায়। এই মেশিনটা সাধারণত কাপড়ের উপরে ভিত্তি করে ফিনিশিংয়ে 120 থেকে 140 ডিগ্রি টেম্পারেচারে চলে এবং স্পিড থাকে 40 থেকে 60 মিটার পার মিনিট। এটা ডিপেন্ড করে কাপড়ের কোয়ালিটি এবং কনস্ট্রাকশন এবং জিএসএম এর উপরে। এই মেশিনের পরে আমাদের ফিনিশিং এর লাস্ট স্টেজ সেটা হলো স্যান্ডপোরাইজিং। এখন আমরা যাব স্যান্ডপোরাইজিং মেশিন এবং সেখানে কাপড়টা কি প্রসেস হয় সেটা আমরা দেখব। এটা হলো ফিনিশিং স্টেজের লাস্ট মেশিন, এটাকে বলা হয় স্যান্ডপোরাইজিং মেশিন। এই মেশিনের সেম আমাদের প্রিভিয়াস স্ট্যান্ডার্ড মেশিন থেকে যে ফ্যাব্রিকটা ফিনিশ হয়ে আসে তখন এই কাপড়টা এখানে স্যান্ডপোরাইজ করা হয়। এখানে কাপড় এই মেশিনের যে বর্ডার আছে তার সাথে এই হ্যান্ডলুমটা সুইং করা হয়, অথবা রানিং যে কাপড় অথবা স্যাম্পল থাকে তার সাথে সুইং করে এই মেশিনে চালানো হয়। এই মেশিনে ফ্যাব্রিকটা চালানোর পরে কাপড়ের হ্যান্ড ফিলটা অনেক স্মুথ হয় এবং সারফেসটা অনেক শাইনি হয়। আমরা যদি সামনে একটু যাই, মেশিনের সামনের ভাগটা একটু দেখাই। এটা হলো ফ্যাব্রিক ফিনিশিং এর লাস্ট প্রসেস। এই স্যান্ডপোরাইজ হয়ে গেছে কাপড়টা, দেখতে পাচ্ছি কাপড়ের হ্যান্ড ফিলটা অনেক সুন্দর হয়েছে এবং সারফেসটা অনেক লাস্টার এবং স্মুথ হয়েছে। এখন এই ফ্যাব্রিকটা গার্মেন্টস বানানোর জন্য উপযোগী। এই প্রসেসটা হওয়ার পরে হ্যান্ডলুমটা এখান থেকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমরা যে ফ্যাব্রিকের সাথে সুইং দেওয়া হয়েছিল এই সুইংটা চতুর্পাশ থেকে আবার খোলা হয়। খোলার পরে এটার যে স্ট্যান্ডার্ড আছে আবার এর সাথে শেড এবং হ্যান্ড ফিল এবং ডিজাইনগত কোনো প্রবলেম আছে কিনা সবগুলো চেক ব্যাক করা হয়। এবং চেক ব্যাক হলে যখন সবগুলো ঠিক থাকে ইপিআই পিপিআই জিএসএম তখন এই ফ্যাব্রিকটা কাস্টমারের কাছে পাঠানো হয়। এই ছিল আমাদের হ্যান্ডলুম ডেভেলপমেন্টের এ টু জেড প্রসেস। আমরা স্টেপ বাই স্টেপ কি কি প্রসেস হয়, কি কি মেশিন ইউজ করা হয়, কোন মেশিনে কি পরিমাণ সময় লাগে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।